এই ঘরটাই কি আপনার? জি এই ঘরটাই কি আপনার? জি এখানে কি আপনি কাজ করেন? জি আচ্ছা একটু দাঁড়ান একটু। আপনি কি এখানেই কাজ করেন আপা? জি। কাস্টমারদের সাথে ডিল কিভাবে করেন? 500 টাকা। মানে দর কষাকষিটা কোথায় করেন? বাইরে মেন গেটে। বাইরে থেকে কাস্টমার নিয়ে এসে তারপরে ঘরে নেই। এখানে নেন না? জি। পেমেন্ট সিস্টেমটা কেমন আপনাদের? 500 টাকা করে। কাজকর্ম যা আছে সব এখানে এই বিছানাতে কি কাস্টমাররা আসে? হ্যাঁ এখানে আসে। মানে আপনার কি কখনো মনে হয় না যে আমি পরপারে কি জবাব দেব বা আমি কিভাবে যাবো, এটা পরে কালেই তো আমাকে চিন্তা ভাবনা আসছে ভাইয়া। পাপ তো বাপেরও ছাড়ে না। ভাই, আপনি কি কাজের জন্য আসছেন? আপনার কাস্টমাররা কি এখানেই আপনাকে? হ্যাঁ কাস্টমার এখানটাই নিয়ে আসেন। এই জীবন আর জীবন হইলো নাকি? এরা তো হচ্ছে একটা পশুর জীবন, এরা তো হচ্ছে একটা পশুর জীবন, এরা তো হচ্ছে একটা পশুর জীবন। প্রিয় দর্শক বন্ধুরা, আমি আজকে যাচ্ছি এই উপমহাদেশের অন্যতম বৃহত্তম একটি যৌনপল্লীতে। এখানে ভিডিও করাটা খুব টাফ, বাট ভয় লাগতেছে, তবুও আমি আপনাদেরকে দেখাবো যে এই যৌনপল্লীতে কিভাবে এখানে নিশিকন্যারা মানবেতর জীবনযাপন করে এবং তাদের জীবনের খণ্ডচিত্র আমি আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা দেখতে থাকেন। বাইরে থেকে পৃথিবীর কাছে হয়তো এটি শুধুই একটি যৌনপল্লী, কিন্তু এই দেয়ালের মাঝেই আছে মায়ের বুক ভরা আর্তনাদ, সন্তানের জন্য ভবিষ্যৎ আর এক পৃথিবী অপমান। যখন চলতে পারবো না তখন আমি কি করে খাবো, কি করব, কিভাবে চলবো? যেহেতু আমার ছেলে নাই, শুধু একটা মেয়ে, সেও বিয়ে হয়ে গেছে। আপনার মেয়েটা যে আছে, আপনার সেই মেয়েটা কি তার মায়ের পরিচয় দিতে পারে? অবশ্যই পারে, কিন্তু সেজন্য সে দেশে তো আমার কেউ জানে না যে আমি এই জায়গাটায় থাকি। তার মানে পুরা আপনি যা করছেন পুরোটাই গোপনে করছেন? হ্যাঁ, সবাই জানে যে যশোরের এক লোকের সাথে আমার বিয়ে হয়েছে, আমি সেই সংসারেই থাকি। কিন্তু কখনো যদি বাই চান্স লোক মারফত বা বোঝেন তো বাতাসে তো কথা ভাসে, বুঝি। তো সেভাবে যদি কখনোই ফ্ল্যাশ হয়ে যায় পুরো বিষয়টা, আপনার এই যে কর্মকাণ্ড, তখন তো আপনার মেয়েকে সমাজের কাছে প্রশ্নবিদ্ধ হতে হবে। অবশ্যই, তখন আপনার মেয়ের কি হবে? সেটাই তো। এই জন্য তো আমি মানে এলাকার লোকজন আসলে তো আমি যদি দেখি ফাঁকে থেকে যে এই লোকটা আমার এলাকার, আমি তো চিনবো। আমি সেই সময় তো আর বাইরে যাই না, আমি বাড়ির ভিতরেই থাকি। একজন মায়ের কাছে সবচেয়ে বড় পরিচয় হলো সে একজন মা। তার অতীত যাই হোক না কেন, সন্তানের ভবিষ্যৎ নিয়ে তার স্বপ্ন মায়ের মতোই থাকে। একটা ছেলে আছে। আপনার একটা ছেলে আছে? আচ্ছা, সে কি ছেলে আছে। আপনার সাথে থাকে? না, ছেলেকে আমি বাইরে পাঠাচ্ছি। বাইরে আছে, টাঙ্গাইল আছে, পড়াশোনা মাদ্রাসায় দিল। যাবো কয়েকদিন পরে। তো আপনার ছেলে? ছেলে ছোট। ছোট? আপনার ছেলে তো এখন ছোট আপা। যখন সে বড় হবে, আপনার এই যে পেশাটা সম্পর্কে সে জানবে, বুঝতে না, ও পারছেন? জানবে না, তার জন্য তো আমি ওকে আগে ভাগে এখান থেকে সরাই দিচ্ছি। বুঝ জ্ঞান হওয়ার আগে তো আমি এখান থেকে সরে যাবো। আমার যে একটি কর্তব্য, আমি সেটা করে যাবো তার। জি। সমাজ তাকে অবজ্ঞা করে, অবহেলা করে, কিন্তু সন্তানের কাছে সে শুধুই একজন মমতাময়ী মা। প্রতিদিন নিজের ভেতরটা একটু একটু করে ভেঙে সন্তানের ভবিষ্যৎ সে গড়ে তোলে। মানুষ তার পেশার বিচার করে, কিন্তু কেউ দেখে না দিন শেষে ক্লান্ত শরীর নিয়ে ফিরে এসে সেও সন্তানের মাথায় হাত বুলিয়ে দেয়। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম এই যৌনপল্লীতে কর্মরত যৌনকর্মীদের জন্য বরাদ্দকৃত একটি বিশেষ কবরস্থানকে, যে কবরস্থানে শুধুমাত্র যৌনপল্লীদেরকেই দাফন করা হয়। এমন অনেক যৌনকর্মীকে এখানে দাফন করা হয়েছে জানাজা ছাড়াই। যৌন সেবা যারা দিয়ে যাচ্ছে, তারা যখন মৃত্যুবরণ করে তাদের দাফন কাফনটা কিভাবে হয়? তাদের আগে দাফন তখন অমনি দিয়ে দিত, পোস্টমর্টম করতো, করে অমনি দাফন দিয়ে দিত। কোথায়? এই যে এখানটায় আসছে কবরস্থান? হ্যাঁ, আসছে। আপনাদের জন্য কি আলাদা কবরস্থান? হ্যাঁ আসছে, আচ্ছা এখন করছে বর্তমানে। আচ্ছা। এখন হচ্ছে গোসল পানি করায়, দাফন দেয়, কোনো জানাজা? জানাজা দেয়। জানাজা কারা করে? এখানটায় এখানটায় এলাকার কিছু পোলাপানটা আসছে। কোনো মৌলভী বা কোনো ইমাম সাহেব? আমি দেখি ওই গোসল টোসল করে। এখন তো গোসল করায়, আগে তো তাও করায়, বুঝলেন না? তো গোসল করায়, দাফন দেয়, আগে তাও দিত। এখান থেকে কত দূর এটা? এই সোজাই আপনার।
কতটা অভিশপ্ত জীবন হতে পারে একটা মানুষের, যে জীবনের শেষ কীর্তিটুকুও করতে দেওয়া হয় না কর্মের কারণে। কবরস্থ মানুষের নাম ধাম তার সব কিছু এখান থেকে উঠায় নিয়ে যাওয়া হয়েছে। চিন্তা করে কতটা অভিশপ্ত জীবন হতে পারে একটা মানুষের। আরে পাপ তো বাপেরও ছাড়ে না, পাপ তো কম করতেছি না নরকে থাইকা। এটা নরকে পড়ে রয়েছে আমরা ধরতে গেলে। জি, কেউ বলতে পারবে আমি সুখী আছি, কেউ বলতে পারবে না। বাপ মা যদি সম্পদ থাকতো আজ এই জায়গায় আসতো না, কেউ আসতো না। একবেলা ভাতের জন্য সবাই ঘরে বয়ে খাইতে পারতো, বাপ মা পালতে পারতো। কেন মেয়েরা বিয়ে দেয়? জি, এই কারণে আমি তো আপনি- মায়েরও খাইছি, অনেক কিছু করছি। তারপরে এক জায়গা থেকে এক জায়গা বিক্রি করে দিছে আমাকে, এক জায়গা থেকে এক জায়গা বিক্রি করছে, ওই সর্দানিও মাছছে কম না। একজন মানুষ যখন ভুল করে সমাজ তাকে ক্ষমা করার সুযোগ করে দেয়, কিন্তু এই পল্লীর অনেকেই আছে যাদের সেই সুযোগটুকুও নেই। তারা এখান থেকে বেরিয়ে কোথায় যাবে, কার কাছে যাবে, কি করবে, কার পাশে দাঁড়াবে, এমন হাজার প্রশ্নে প্রশ্নবিদ্ধ হয় তারা প্রতিদিন প্রতিনিয়ত। যারা যৌনকর্মী আপনার মতো বা ওখানে যারা চাকরি করছে তাদের মতো যারা যৌনকর্মী, তারাও ভালো। তাদেরকে সমাজের মানুষ কিন্তু বেশ কি বলে আর বিভিন্ন রকম খারাপ সব ভাষা বলে। তারা হ্যাঁ, অবশ্যই মানে উচ্চারণ করে। যখন করে। যখন আপনি এখান থেকে বের হন, এই ডাকগুলো যখন শোনেন, মানে কেমন এই লাগে? সময় খুব খারাপ লাগে। এই সময় মনে হয় কি নিজের জীবনটা নিজে কেন আইলাম এই জগতের থেকে ভালো জায়গা, ওই সময় আরো খারাপ লাগে। তো তো তখন কি মনে হয় না যে সবকিছু ছেড়ে ছেড়ে দিয়ে ভালো পথে যাই? হ্যাঁ, মনে হয়। ইচ্ছে করলেও বাড়ির মানুষের যদি অপমান করে এই সময় তার ভালো লাগে না। এই ছোট্ট আঙিনাতে কতগুলা পরিবার বা কতগুলা এখানে আমরা দুজন আছি। দুজন আছেন জি। এই জায়গাটাতে না? জি। কি কি আছে এই জায়গাটাতে একটু আমাকে দেখাবেন, দেখানো যাবে? যে এটা রুম আছে, এই যে একটা রুম আছে। মানে এখানেও কি আপনার মতো কোনো কর্মী আছে কিনা? না, এটা বর্তমানে খালি আছে। খালি আছে। এই পাশে একজন কর্মী এই আছে, পাশে একজন আছে, এই পাশে একজন আছে। এখানে আপনি থাকছেন। জি। আর এই পাশটা এই রান্নাঘরটা, এটা রান্নাঘর। এটা রান্নাঘর। জি। এখানে কয়জনের রান্না হয় এখানে? এখানে দুজন রান্না হয়, দুজন। দুজন রান্না করি। আচ্ছা, রান্না কি আপনি নিজেই করেন? আমরা নিজেও করি, খালারা আছে, খালারাও করেন। আচ্ছা আচ্ছা। এমন জীবন যেন আর কারোই না আসে। এই একটি কথার মাঝেই লুকিয়ে আছে কত বছরের কান্না, কত অপমান, আর কতই বা না বলা যন্ত্রণা। তাদের গল্প শুনে ঘৃণা নয়, একবার শুধু মনে হোক তারাও আমাদের মতোই মানুষ। তাদের আমাদের সৃষ্টিকর্তা ওই একজনই।